বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব নিজের ছেলেকে দিয়ে কাজ করিয়ে কিভাবে সুখ পেলাম। যদিও এইসব ঘটনা কারো সাথে শেয়ার করা উচিত নয়, তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি। আজকাল এমন ঘটনা অনেক হয়ে থাকে, কিন্তু সবই হয় গোপনে। বিশেষ করে লকডাউন হওয়ার পর থেকে এসব যেন আরও বেড়ে গেছে। তাছাড়া বিধবা, ডিভোর্সি হলে কিংবা আমার মতো স্বামী দেশের বাহিরে থাকলে পর্যাপ্ত সুখ না পেলে সাধারণত ঘরের আপনজনের সাথেই করে থাকেন। কারণ বাইরের কারো সাথে করার চেয়ে ঘরের আপনজনের সাথে করাটা অধিক নিরাপদ এবং অনেক বেশি শান্তিদায়ক মনে হয়। তাই যদি দুইজনের মাঝে বোঝাপড়া আর সম্মতি থাকে, তবে সম্পর্কের এমন বাঁধনে জড়িয়ে পড়াটাকে দোষের কিছু মনে করি না। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর তোমাদের এত এত সাপোর্ট আর ভালোবাসাতে আমিও ভালো আছি। আর বন্ধুরা, আগে থেকেই কানে হেডফোন লাগিয়ে নাও, তা না হলে তোমার আশেপাশের লোকজন শুনলে তোমারই সমস্যা হতে পারে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের সেই রোমাঞ্চকর গল্প। আমি রিমি, আমার স্বামী বহুদিন ধরেই দেশের বাহিরে আছে। দেশ ছেড়েছে প্রায় 7 বছর আগে, শেষবার এসেছিল 2 বছর আগে। যখন ও বাড়িতে থাকতো তখন আমায় ভালোবাসায় ভরিয়ে রাখত। এখন ফোনে কথা হয়, তাতে কি আর মন ভরে? মোবাইলের এ পাশে আমি আর ও পাশে শুধু একটুখানি শব্দ, নেই কোনো স্পর্শ কিংবা চাওয়া পাওয়ার উষ্ণতা। স্বামী ছাড়া এতটা বছর একা একা কাটানো কি যে কষ্টকর। যাদের স্বামী কাছে নেই শুধু তারাই বুঝতে পারে। আমার জীবন তো সেই একঘেয়ে ভাবেই কাটছিল। সবসময় শরীরের খিদে নিয়েই থাকতাম। কখনো কখনো সেটা মেনে নিতাম, আর যখন ধৈর্যের বাঁধ ভেঙে যেত তখন রান্নাঘরের কোনো নিরীহ সবজি হয়ে উঠত আমার গোপন সাথী, কখনো শসা কখনো বেগুন। আমারও তো ইচ্ছে হয় পাশে কেউ একজন থাকুক, যার আদরে ভালোবাসায় নিজেকে ভরিয়ে রাখব। আমাদের একমাত্র ছেলে রনি, বয়স প্রায় 20-এর কাছাকাছি। দেখতে এমনই সুদর্শন যে এক নজরে যে কোনো মেয়ের মন কাড়ে। রনি সবে মাত্র কলেজ শেষ করে এখন ভার্সিটিতে পড়ে, তবে বেশিরভাগ ক্লাসই অনলাইনে হওয়ায় সারাদিনই প্রায় বাসায় থাকে। বাড়িতে আমি আর আমার ছেলে খুবই ফ্রি। মাঝে মাঝে আমরা একে অপরকে প্রায় জড়িয়ে ধরতাম। এটা আমাদের জন্য একেবারেই স্বাভাবিক ব্যাপার ছিল। এখন তোমাদেরকে একটু আমার সম্পর্কে বলি। আমি একটু আধুনিক ধরনের মহিলা। আমি একটু মডার্ন ড্রেস পরতে পছন্দ করি। আমার বয়স এখন প্রায় 40-এর কাছাকাছি। যদিও আয়নার দিকে তাকালে মনে হয় এখনো 30-এই আটকে আছি। আমি বেশিরভাগ সময় বাড়িতে একা একাই থাকি, তো তাই একটু খোলামেলা পোশাকই পরি। রাতে ঘুমানোর সময় শুধু নাইটি পরি, নিচে তেমন কিছু পরতাম না। কারণ আমাদের বাড়িতে বলতে শুধু আমি আর আমার ছেলে রনি থাকতাম। আমাদের বাড়িতে 2টো বেডরুম ছিল, একটাতে আমরা আর আরেকটাতে রনি থাকত। এখন স্বামী দেশের বাহিরে থাকায় একা একাই থাকতে হয়। মাঝে মাঝে বাজার করতে আমাকে বাজারে যেতে হতো, কারণ রনি তেমন দেখে শুনে বাজার করতে পারত না। বাজার করার সময় আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, তখন সবাই আমার ডাবের দিকে তাকিয়ে থাকত। কেনই বা তাকাবে না? এরকম জিনিস দেখতে কার না ভালো লাগে? আমার শরীরের গড়নটা যাকে বলে একেবারে ভরাট। উপরে ভারী ডাবের মতো বুক, নিচে মোটা আর টানটান পাছা, আর এর মাঝখানে একটু সরু মেদঘেরা কোমর। আমার এরকম ফিগার দেখে অনেকেই লোভ সামলাতে পারত না। সেই যৌবনকাল থেকেই আমার চেহারা খুব আকর্ষণীয় ও কামুকি ছিল। আমার বান্ধবীরা সবসময় আমাকে বলতো যে আমাকে দেখে নাকি তাদের হিংসা হয়, কারণ আমি মোটা হলেও অনেক আকর্ষণীয়। এমনকি আমাকে দেখে যে কেউ নাকি এখনো বিয়ে করতে চাইবে। আরও বলে, তোর শরীরটাই এমন যে ছুঁয়ে দেখার লোভ ধরে। আমি হাসি, কারণ আমি জানি আমি নিজেই একটা আকর্ষণ। আমার গায়ের রং খুবই ফর্সা, যৌবনের উষ্ণতা হয়তো একটু থিতিয়ে গেছে, কিন্তু বুকের ভিতরে সেই চেনা আবেগগুলো আজও জেগে আছে। এই তো কয়েকদিন আগেরই এমন একটা ঘটনা আমার মনে এই ইচ্ছেটা জাগিয়ে তুলে। আমাদেরই এক আত্মীয়র বিয়ে বাড়িতে আমাদের মা ছেলেকে দাওয়াত দেওয়া হয়। আমি রনিকে নিয়ে বিয়ে বাড়িতে 2 দিন আগেই চলে এসেছিলাম। সেখানে 2 দিন থেকে আমি নিজেই দেখেছি বিয়ের অনুষ্ঠানে মা ছেলেকে দিয়ে কাজ করাচ্ছে। বিয়ের শেষ হয়ে গেলে রাতে কিছু মেহমান বিয়ে বাড়িতে ছিল, আর কিছু মেহমানদের পাশের ফ্ল্যাটে কয়েক তলায় থাকার ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই আমাকে এবং আমার ছেলেকে এক রুমে থাকতে দেয়া হয়েছিল। আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে রনিকে নিয়ে ওখানে চলে গেলাম।
রুমে গিয়ে রনি বলল, মা আমি খুবই ক্লান্ত, আমি ঘুমিয়ে পড়ি, তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে বাড়িতে যেতে হবে। তারপর আমি রাতের বেলা টয়লেটে যাওয়ার সময় দেখি এক রুমের দরজা থেকে এলোমেলো আওয়াজ পাওয়া যাচ্ছে। তাই আমি রুমের পাশে গেলাম দেখতে আওয়াজ কিসের। হালকা একটু টোকা দিতেই দরজা একটুখানি খুলে গেল। অন্ধকারে কিছুই বুঝতে পারছিলাম না, মনে হলো দুজন কাপড় খেলাধুলা করছে। কয়েক সেকেন্ড পর অন্ধকার যখন কমে এলো তখন দেখি তারা আর কেউ নন, আমার দূরসম্পর্কের এক মামাতো ভাই আর মামি। তারা এতটাই মশগুল ছিল, দরজার বাইরে আমি দাঁড়িয়েছিলাম তা ওনারা টেরই পাননি। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। কিছুক্ষণ ওখানে থেকে চলে এসেছিলাম রুমে। এরপর থেকেই আমার মাথায় শুধু এটাই ঘুরতে থাকে। আর এই ঘটনার পর থেকেই রনির সবসময় সামনে থাকা, আমার আশেপাশে থাকা, ধীরে ধীরে আমার ভিতরে একটা আলাদা অনুভব তৈরি করেছে। মা হয়ে সেটা বলা যায় না ঠিকই, কিন্তু আমি নিজেই বুঝি আমার চোখের চাহনি কখনো কখনো বদলে যায়, শরীরটা এক অদ্ভুত শূন্যতায় কেঁপে ওঠে। কারণ আমি তো শুধু একজন মা না, আমি একজন নারীও। জামাই বিদেশে, কত মাস কত বছর হয়ে গেল, শুধু ফোন আর ছবি দিয়ে সম্পর্ক আর কতটা টিকে থাকে বলো? নারীর শরীরেও তো একটা চাহিদা থাকে, সেই শারীরিক তৃষ্ণা যা চেপে রাখলে মন অবসাদে ভরে যায়। আর ঠিক তখনই রনি যেন আমার সেই শূন্য জায়গায় একটা আবেগের উপস্থিতি নিয়ে আসে। ওর দৃষ্টি, ওর আচরণ সবই খুব স্বাভাবিক, কিন্তু তবুও মাঝে মাঝে মনে হয় সেটা যেন একটু বেশিই কেয়ারিং, একটু বেশিই ঘনিষ্ঠ। ও যখন পাশে বসে হঠাৎ পায়ের আঙুলগুলো ছুঁয়ে যায় অথবা চুলে আঙুল চালিয়ে দেয় তখন আমি কিছু বলি না, শুধু অনুভব করি আমার রক্ত যেন ধীরে ধীরে গরম হয়ে ওঠে। আমি জানি আমরা মা আর ছেলে, কিন্তু আমার শরীর যেন সেই নিয়ম মানতে চায় না। ও নিজের জগতে ব্যস্ত, মোবাইল, ল্যাপটপ, বন্ধুদের সাথে কথা আর নতুন কিছু জানার চেষ্টায় ডুবে থাকে। মায়ের সাথে সময় কাটানোর তেমন সুযোগ আর আগ্রহ দুটোই যেন কমে এসেছে সময়ের সাথে সাথে। আর আমি একা নীরবে বেঁচে আছি এই চার দেয়ালের মাঝে। সংসার, রান্না, কাপড় ধোয়া সবই তো করি, তবুও যেন মনে হয় কোথায় যেন ফাঁকা একটা জায়গা আছে, যেটা কেউ পূরণ করে না, শুধু বাড়িয়ে দেয়। জীবনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে এখন। আগে স্বামী যখন পাশে থাকতো অনেক কষ্ট থাকলেও মনে শান্তি ছিল, কিন্তু এখন সব কিছু থাকার পরেও মনটা খালি খালি লাগে। ছেলের সাথে একসাথে থাকি, এক ঘরের সংসার। প্রথম প্রথম ওর সামনে একটু লজ্জায় লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়, বুঝলা? এভাবে কিছুদিন কেটে গেল। দিন দিন রনির সাথে আমার সম্পর্ক যেন আরও গভীর হতে লাগলো। ওর সাথে সময় কাটাতে কাটাতে আমার মনে একটা নতুন ভাবনা আসলো। ভাবলাম বাইরে অচেনা কারো সাথে ঝুঁকি নেয়ার থেকে রনির সাথে যদি করি তাহলে অনেক বেশি সেফ হবে। বাইরে তো কত মানুষ এসব করে থাকে, তাহলে আমরা কেন পারবো না? এই চিন্তা মাথায় আসার পর থেকেই আমি ভিতরে ভিতরে প্ল্যান করতে শুরু করলাম, কিভাবে ওকে কাছে টানা যায়, কিভাবে প্রথমে সেই বিশেষ মুহূর্তটা তৈরি করা যায়। একদিন বিকেলে আমি আর রনি ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। আড্ডার মাঝে প্ল্যান হলো, আজ সন্ধ্যায় মুভি দেখতে যাব। সন্ধ্যা ৭টার একটা ইংলিশ রোমান্টিক মুভির টিকিট বুক করলাম। সারাদিন আমরা দুজনেই অনেক খুশি ছিলাম, মনে হচ্ছিল আজ একটা দারুণ দিন হবে, আমাদের একটা স্পেশাল ডেট হবে। সন্ধ্যা ৬টার দিকে আমি রনিকে বললাম, চলো রেডি হয়ে নাও। আমার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, কিভাবে ওকে আজ একটু আলাদাভাবে ইমপ্রেস করা যায়। রনি রেডি হতে চলে গেল, আর আমি তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে একটু ফ্রেশ হলাম। আমি ভাবলাম আজ একটু স্পেশাল কিছু পরব, তাই আমার লাল রঙের শাড়িটা পরে নিলাম। হালকা করে চুল খোলা রাখলাম আর ঠোঁটে একটু লিপস্টিক দিলাম। রনি তখন রেডি হয়ে সোফায় বসেছিল, খুব সুন্দর লাগছিল ওকে। ব্ল্যাক শার্ট আর ব্লু জিন্স পরে যেন আলাদা একটা স্মার্টনেস আসছিল। ওর চোখে একটু আলাদা রকমের হাসি আমি টের পাচ্ছিলাম। আমি যখন শাড়ি পরে সামনে এলাম ও হা করে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ করে হাসতে হাসতে বলল, তোমাকে দেখলে মনেই হবে না তুমি আমার মা, একদম সিনেমার নায়িকা লাগতেছ। আমি শুনে হেসে ফেললাম, একটু লজ্জাও পেলাম ভিতরে ভিতরে। মনে মনে খুব ভালো লাগছিল, কারণ আমি যা চাইছিলাম ঠিক সেটাই তো হলো, ওকে ইমপ্রেস করতে পেরেছি। আমরা ট্যাক্সি ডেকে মুভি থিয়েটারের দিকে রওনা দিলাম। ট্যাক্সিতে বসে দুজনেই চুপচাপ, মাঝে মাঝে চোকাচোকি হচ্ছিল, আর দুজনেই হেসে ফেলছিলাম। মনে হচ্ছিল যেন সবকিছু থেমে গেছে, শুধু আমরা দুজন এগিয়ে যাচ্ছি। থিয়েটারে পৌঁছে দেখি একটু ভিড়। তাড়াতাড়ি টিকিট দেখিয়ে ঢুকে পড়লাম।
ভেতরে আলো নরম, একটা রোম্যান্টিক মুড চলে আসলো। সিটে বসে রনি আমার হাতটা ধরে ফেলল আস্তে করে। আমার পুরো শরীরে কেমন যেন শিহরণ জেগে উঠল। ওর হাতের স্পর্শে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি লাগছিল। মুভি শুরু হলো, কিন্তু আমি মুভির দিকে যত না মন দিচ্ছিলাম তার থেকেও বেশি মন পড়েছিল রনির দিকে। মাঝে মাঝে ও আমার দিকে তাকাচ্ছিল, আমি চোখ সরিয়ে নিচ্ছিলাম, আবার লুকিয়ে দেখছিলাম। পুরোটা সময় মনে হচ্ছিল আজকের রাতটা আমাদের জন্য খুব স্পেশাল হতে চলেছে। মুভি দেখে বের হতে হতে অনেক রাত হয়ে গেল। থিয়েটারের সামনে তখন তেমন কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। আমি আর রনি দুইজনেই দাঁড়িয়েছিলাম একটু অস্থির হয়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা লাস্ট বাস পেলাম। ভেতরে বেশ ফাঁকা, আমরা দুজন পাশাপাশি একটা সিটে বসে পড়লাম। বাস ছাড়তেই হালকা ঝাঁকুনি লাগলো, আমি একটু দূরে রনির গায়ে গিয়ে ঠেকলাম। রনি হেসে আমাকে একটু সামলে দিল আর বলল, মা সাবধানে বসো। ওর কণ্ঠে এত যত্ন ছিল, শুনে মনে হচ্ছিল শুধু মা বলার জন্য বলছে, আসলে ভিতরে অনেক বেশি অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। আমি কিছু বললাম না, চুপচাপ পাশে বসে রইলাম। বাস যখন মোড় নিত তখন হালকা করে আবার ওর সাথে ধাক্কা লাগছিল। আমার শরীরে কেমন জানি একটা শিরশিরে অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল ইচ্ছে করেই আর একটু কাছে বসি, আর একটু যেন স্পর্শ পাই ওর। রনি মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, আর আমি চুপচাপ বাইরে তাকিয়ে থেকেছি, কিন্তু ভিতরে ভিতরে আমি ঠিক টের পাচ্ছিলাম ওর চোখের ভাষা। বাসের আলো হালকা, চারপাশ বেশ নীরব, শুধু আমাদের দুজনের মাঝে একটা অদৃশ্য টান। একসময় ও আস্তে করে আমার হাতের উপরে হাত রাখল। আমি একটু কেঁপে উঠলাম, কিন্তু হাত সরাইনি। বরং মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন চিরদিনের জন্য থেমে যায়। বাস আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল রাতের নীরব রাস্তা দিয়ে, আর আমরা দুইজন এক অদ্ভুত নীরবতা আর উত্তেজনায় ডুবেছিলাম। বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তা ছিল একদম ফাঁকা, চারপাশে শুধু মাঝে মাঝে স্ট্রিট লাইটের আলো। আমি আর রনি পাশাপাশি হাঁটছিলাম, মাঝে মাঝে ওর হাত আমার হাতের সাথে লেগে যাচ্ছিল। আমার বুকের মধ্যে তখন একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। বাড়ির গেটের সামনে এসে দুজনেই একটু থেমে গেলাম। আমি কিছু বলতে চাইছিলাম, কিন্তু মুখে কথা আসছিল না। রনি আমার দিকে তাকিয়েছিল, চোখে ছিল একরাশ মায়া আর অন্যরকম এক টান। হঠাৎ করে ও আস্তে করে বলল, আজ তোমাকে এত সুন্দর লাগছিল। আমি আসলে চোখ সরাতে পারছিলাম না। আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে হাসলাম। ও আমার কাছাকাছি এগিয়ে এলো, খুব আস্তে করে আমার গালের একপাশে হাত রাখল। আমার পুরো শরীরটা কেমন যেন কেঁপে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে আসছিল দুজনেরই। রনি ফিসফিস করে বলল, মা আজকের রাতটা আমি কখনো ভুলব না। আমি কিছু বলিনি, শুধু চোখ বন্ধ করে অনুভব করছিলাম ওর স্পর্শ। মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। ওই রাতে আমাদের মাঝখানের দূরত্বটা যেন পুরোপুরি হারিয়ে গিয়েছিল। তারপর আমরা চুপচাপ বাড়ির ভেতরে ঢুকে পড়লাম, কিন্তু মনের ভেতর সেই রোমান্টিক অনুভূতি ঠিকই রয়ে গেল। বাড়িতে ঢুকে আমরা দুজনেই ফ্রেশ হয়ে নিলাম। আমি হালকা একটা নাইটি পরে নিলাম, আর রনি ট্রাউজার আর সাদা টি শার্ট পরে এলো। তখনও ওর চোখে মুখে একটা অন্যরকম ভাব, মনে হচ্ছিল কিছু বলতে চাইছে, কিন্তু লজ্জায় আটকে যাচ্ছে। আমি রান্নাঘর থেকে হালকা করে কিছু খাবার এনে টেবিলে রাখলাম। দুজনে একসাথে খেতে বসলাম। রনি বারবার আমার দিকে তাকাচ্ছিল, আবার চোখ সরিয়ে নিচ্ছিল। আমিও কিছু বললাম না, শুধু মনে মনে হাসছিলাম ওর কিউট আচরণ দেখে। খাওয়া শেষ করে আমি প্লেট গুছাতে গিয়ে হঠাৎ করে ওকে বললাম, আজ না, তুমিই আমার রুমে থাকো। এই কথা শুনে মনে হলো রনি যেন ভিতর থেকে হাফ ছেড়ে বাঁচল। ঠিক এমনভাবে মুখের হাসি ছড়িয়ে পড়ল যেন ও তো আগেই এই কথাটা শোনার অপেক্ষায় ছিল। আমিও মনে মনে এটাই চাইছিলাম। ও আস্তে করে বলল, সত্যি মা, আমি তোমার সাথে থাকবো আজ? আমি হেসে বললাম, হে, এখন আর আলাদা ঘরে যাবি না। ও আমার দিকে এমনভাবে তাকালো যেন পুরা পৃথিবী পেয়ে গেছে। তারপর ও আস্তে আস্তে এগিয়ে এসে আমার হাত ধরে বলল, আমি খুব খুশি মা, আজকের রাতটা আমার জীবনের সেরা রাত হবে। আমিও চাই আজকের রাতটা আমাদের জন্য সেরা হোক। আমার মন ভরে গেল ওর কথায়। মনে হচ্ছিল আজকের রাতটা আমাদের দুজনের জন্যই খুব স্পেশাল হতে চলেছে। বন্ধুরা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম এবার রনিকে কাছে টানব। কিন্তু সেটা কিভাবে হবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে পরের পর্ব পর্যন্ত। গল্পের পরের অংশটা হবে আরও রোমান্টিক, আরও বেশি মজাদার।
এখন যদি তোমরা জানতে চাও কি হবে পরের পর্বে, তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো নতুন আপডেট মিস না হয়।